নমস্কার, আপনারা দেখছেন জে টিভি। আমি নারায়ণ বর্মন। আমার সঙ্গে আছে জে টিভির পরিচালক পরিচালক জয়ন্ত বর্মন। আজকে আমরা আলোচনা করতে চাই পশ্চিমবাংলার রাজনীতির পরিস্থিতি নিয়ে। পশ্চিমবাংলায় বর্তমান যে রাজনীতি পরিস্থিতি চলছে, একদিকে বেকার ভাতা, অন্যদিকে লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়িয়ে দেওয়া, আর অন্যদিকে চলছে সিপিএম ভাঙিয়ে তৃণমূলে নিয়ে যাওয়ার এক হিড়িক। মানে যারা পদ্মার পিছনে তৃণমূলকে সাপোর্ট করতো, তারা আজকাল সরাসরি তৃণমূলকে সাপোর্ট করছে, সিপিএম। এর এক জল জ্বলন্ত উদাহরণ হচ্ছে প্রতিকুল রহমান। এইসব বিষয় নিয়েই আজকের আলোচনা। আচ্ছা জয়ন্ত বাবু, আপনি বলুন, 2021-এর ইলেকশনে আমরা দেখলাম বামফ্রন্ট কমসে কম 70টা সিট, এমন সিট যে সিটগুলো বিজেপি জিততে পারতো যদি বামফ্রন্ট ওখান থেকে কিছু সংখ্যক ভোট টেনে না নিত। লোকসভাতেও তাই দেখলাম, কমসে কম 7খানা সিট এরকম ছিল যে সিটগুলার মার্জিন তৃণমূলের বিরুদ্ধে গিয়েছে ঠিক, কিন্তু বিজেপির পক্ষে করেনি, সেটা কমিউনিস্টের পক্ষে করেছে, অর্থাৎ বামফ্রন্টের পক্ষে। তো বামফ্রন্ট এখন কোন খেলায় মেতেছে? ভোট কাটুয়া পার্টি হিসেবে যদিও এখন পরিচিতি লাভ করছে, কিন্তু কোন খেলায় নেমেছে? তৃণমূল বাঁচানোর খেলায় নেমেছে, না তৃণমূলকে হাঁটানোর খেলায় নেমেছে? এই সম্বন্ধে যদি কিছু অবগত করো। হ্যালো। হ্যাঁ, হুমায়ুন কবির। হ্যাঁ, বর্তমানে যে বামফ্রন্টের যে মহামাডাম ভোটগুলো আছে, মুসলিম ভোটগুলা, তো বেশিরভাগটাই ইনি কেটে নিচ্ছে। হ্যাঁ, মুসলিমদের ভোট মানে 80% ভোট হুমায়ুন কবির কেটে নেবে। আর যা তুমি কোশ্চেন করলা যে বামফ্রন্টের ভোটটা কি নিচ্ছে, যা হিন্দু ভোট ছিল তার মধ্যে মেজরিটি হিন্দু ভোট তো বিজেপি কি করছে, বাকি যেগুলো চোর চামাররা ছিল আর কি বাম ফ্রন্টে নেতা, তো এখন তো দেখতে হতেছে ওইখানে কিছু হ্যাঁ। কামানো যাবে না, বাম ফ্রন্ট তো আসবে না। হুম। তো যদি না। না আসে তাহলে কামানোর কি রাস্তা আছে? বিজেপিতে আসলে চোর চামারি করতে পারবে না, যার জন্য টিএমসি জয়েন করতেছে শুধু একটাই লক্ষ্য, ওইখানে গেছে। আর এখন যে জয়েন করলো দেখলা কাল পরশু, তুমি দেখবা এই বিধানসভাতে হুম। উনি টিকিট পাওয়া যাবে। হুম। এটা 100% টিকিটের প্রতিকূল। জন্যই গেছে, কারণ জানে বামফ্রন্ট জিততে পারবেও না, চুরি চামারি করতে পারবেও না। হুম। কারণ বর্তমানে রাজনীতি করতে গেলে টাকা লাগবে, আর টাকার জন্য হুম। যে আছে বাংলাতে তো রাজনীতি টাকা ছাড়া রাজনীতি হবে না বাঙালি প্রথমত, আর দ্বিতীয়ত কোনো রকম কাজ নেই, আর কোনো রকম হুম। বিজনেস নেই। যেহেতু বিজনেস নেই, কাজ নেই, তো কি করবে? সব ওরকমই করবে। একটাই আছে যে টিএমসি পার্টি আছে, সেটা একটা বিজনেস পার্টি, একটা প্রাইভেট পার্টি, কমার্শিয়াল কমার্শিয়াল পার্টি। কমার্শিয়াল ওখান থেকে অর্গানাইজেশন। মানে ব্যবসা হ্যাঁ। ভালো চলে, চোর করে চামারি করে তোলাবাজি করে সবকিছুর জন্য পুলিশের থেকে মানে আমি কিছু টেনশন নেই আর কি। আমার অ্যানালিসিস যা বলে যে 2021-এর নির্বাচনে কি করলো ওরা, নো ভোট ফর বিজেপি করে একটা ক্যাম্পেইন চালালো বামফ্রন্টরা। তো হ্যাঁ, বামফ্রন্ট আর তৃণমূলের মধ্যে একটা গোপন আতাত আছে, আমার যেটা অ্যানালাইসিস বলে, একটা গোপন আতাত আছে যে সারা বছর মমতা ব্যানার্জিকে ধুয়ে দাও,
যে ফতেকুল সে রহমানকে তো ঠিক আছে, নিয়েছে রাজ্যে ধোবে, সেদিন রাজ্য সেদিন ধোবে, বলছি কেন্দ্রে একই সঙ্গে কেন্দ্রে ওরা থাকবে, ইন্ডিজোট ইন্ডিজোট ইন্ডিজোট। ইন্ডি আর রাজ্যে বলে কি আমরা হ্যাঁ হ্যাঁ একজনকে দেখতে পারি না। ফতেকুল রহমানকে যে নিল ওই তো কাল পরশু কালকেই নিয়েছে। তো এই ফতেকুল রহমানের একটা ভাষণ আছে যে চোর চুরি করবে, যে চুরি করবে তাকে চোর বলা হয়, যে ডাকাতি করবে তাকে ডাকাত বলা হয়, যে ধর্ষণ করবে তাকে ধর্ষক বলা হয়, যে জমির দালালি করবে তাকে জমির দালাল বলা হয়, যে বালু পাথর এই সমস্ত জিনিসের সেন্টিগেট করবে তাদেরকে সেন্টিগেটার বলা হয়। কিন্তু এই সব কিছু মিলে যে একটা হয় ওটার নাম হচ্ছে তৃণমূল। মানে এই হ্যাঁ, সম্পূর্ণ দোষ যার ভিতরে থাকবে সেই তৃণমূল। তো এই কথাটা প্রতিকূল রহমানই বলছে। এখন সেই প্রতিকূল রহমান কালকে যে বলতো যে ভাইপো হচ্ছে প্যারাশুটে আসছে, ভাইপোর কোনো রাজনীতি অভিজ্ঞতা নাই, এখন সেই ভাইপোর ভোট পালিশ করতেছে আর ওই মমতা ব্যানার্জির চটি চাপতে আবার ঢুকে গেল তৃণমূলে এই প্রতিকূল রহমান। তাহলে এদের নীতি আদর্শের বৌলিয়া যে উড়ায় এরা সম্পূর্ণ হচ্ছে ভাওতা। এদের একটা গোপন নাচাতেছে তৃণমূল আর সিপিএম এর মধ্যে। এদের যেগুলো এখনো বামপন্থে রয়ে গেছে ওগুলো গোপনে করে তৃণমূল, প্রতিকূল একটু সরাসরি তৃণমূল করতেছে এখন, মানে সরাসরি চলে গেছে তৃণমূলে। ঘটনা একটাই। তারপর একই রকম দেখ এসে এই সৈকত মোল্লা যে বামপন্থের জমানায় বম বানতো, বম আর মমতা ব্যানার্জি নিজেই কইছে যে তুই তো বম বান্ধিস, আর সেই সৈকত মোল্লা এখন তৃণমূল মানে সরাসরি তৃণমূল। উদয়ন গুহ, আর এখন না অনেক আগেই আসছে। এক উদয়ন গুহ এক সময় ছিল বামফ্রন্টের নেতা, হ্যাঁ এখন তো বিজেপি মানে কি বলে টিএমসির বড় বড় নেতা উত্তরবঙ্গের। হুম। সেই উদয়ন অভিষেক গুহ তো ব্যানার্জি একবার বলছিল যে যারা বাম ফ্রন্ট করে তারা হলো হারমাত বাহিনী, কিন্তু ওনাদের হারমাত বাহিনীরাই কিন্তু টিএমসি কে উত্তরবঙ্গে ধরে রাখছে এখন অব্দি, দুইজন বড় নেতা। আদর্শ আদর্শবিহীন তো এদের বাম পন্থাপন্থের কোনো আদর্শ ফদর্শ নাই। এগুলা এই চাইনার প্যাক্সিশনে যখন ক্ষমতায় থাকে তখন চাইনার প্যাক্সিশনে চলে, যখন ক্ষমতা হারা যায় তখন মমতা ব্যানার্জির চটি চাটে, যখন যার পারে তার চটি চাটে। এদের রাজনীতি মানে একটাই, নিজের পকেট ভরো, বাকি দুনিয়াদারি। হ্যাঁ, দুনিয়াদারির সঙ্গে কোনো লেনা দেনা নেই। এই এখন আবার নিজের ইসে পকেটটা আগে বড় বড় ভরতে হবে ডায়লগ ব্যাস। বলতেছে, ওই কি বলে মীনাক্ষী মুখোপাধ্যায় বড় বড় ডায়লগ করতেছে কান্দে। এই মীনাক্ষী মুখোপাধ্যায় আমি কথা দিতে পারি ওকে পাঠাইছিল মমতা ব্যানার্জির পিছনে পিছনে, মমতা ব্যানার্জি নিজের টাকা দিয়ে ওকে নমিনেশন করাইছে যেন কিছু সংখ্যক যে তৃণমূলের প্রতি রাগ করা ভোট কিছু টাইনে যেন রাখতে পারে, নাহলে আরো ব্যাপক ভোটের মার্জিনে শুভেন্দু অধিকারী জিতে ওই কেন্দ্রে। জিতছে ঠিক আছে, আরো ব্যাপক ভোটের ব্যবধানে জিতে। ও চাইছিল ওই জন্যই এই মীনাক্ষী মুখোপাধ্যায় যে আছে মমতা ব্যানার্জির চটি চাটা কিন্তু। মমতা ব্যানার্জি যদি মমতা ব্যানার্জি যদি এক ধমক দেয় আর আগানোর দম নেই। এরা কি করছে? পুলিশের শুধু মীনাক্ষী, পুলিশ হেল্প করে, মীনাক্ষী না, এরা শুধু মীনাক্ষী এরা না, ব্যারিকেড গোটা ভাঙে। টিএমসিটা যে আছে না, একটাই হ্যাঁ পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট। মমতা আর অভিষেক যেটা বলবে সেটাই হবে, বাকি সব চুপচাপ। এখন চুপচাপ, বলবে হ্যাঁ মারপিট একটাই। করতে হবে, দাঙ্গা করতে হবে, এবার সবার আগে নেতা খেতা এমএলএ সবাই চলে যাবে, বিডিও অফিস হুম। ঘেরাও করতে হবে, পুলিশ অফিস ঘেরাও করতে হবে, সব একবার ওইখান থেকে বলার অপেক্ষা রাখে। তা আমার মনে হয় বাংলায় এখন সময় আসছে, বাঙালি লোকদের বোঝা উচিত যে আমরা মুক্ত আকাশে আমাদের মুক্ত হাওয়ায় আমাদের বাঁচতে বাঙালি চাই। হিন্দুরা যে আছে এখনো জাগে নেই, এখনো নিদ্রা ঘুমিয়ে আছে আর কি, এখনো জাগে নেই। জাগবে যখন তো আর নিজেদের প্রবলেম হবে আর তখন জাগবে, কবে এখন অব্দি জাগবে? জাগে নেই। আর কবে জাগবে? একদিকে বাম ফ্রন্ট, এদিকে ওই মানে লেফট ফ্রন্টের যে চিন্তা ভাবনা,
যে নিয়ে প্রকাশ পেয়েছিল যে ভারত তেরা টুকরা হোগা হাজারো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একদিকে তৃণমূল কংগ্রেস, যারা সালা সবসময় আমাদের মানে ভারত বিরোধিতা, অ্যাকচুয়ালি রাষ্ট্রদ্রোহিতায়, যারা রাষ্ট্রদ্রোহী, যত বড় রাষ্ট্রদ্রোহী তত তৃণমূল প্রেমিক। এই দুই শক্তি আতাত হয়ে গেছে গোপনে। এরপরেও হিন্দুরা যদি না জাগে, তাহলে পশ্চিমবাংলাকে কি বাঁচানো যাবে? এটা তো আমার মনে হয় পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। আজকে বর্ডার সাইডটায় জামাত শক্তিশালী। অলরেডি পশ্চিম আমাদের আমাদের পশ্চিমবাংলার বর্ডার সাইডটা মুসলমান ডমিনেট এরিয়া হয়ে যাচ্ছে। তো আমরা পালাবো তো কোথায় পালাবো? আমাদের ভারতবর্ষে আর কোন রাজ্য আমাদেরকে স্থান দিবে? আমাদের নিজেদের পশ্চিমবাংলাতে যদি আমরা নিজেরা ধীরে ধীরে মাইনরিটির পথে চলে যাই, ধীরে ধীরে আমাদের উপরে টর্চার হয়। আজকে মুর্শিদাবাদে দেখো হিন্দুরা বাড়ি ঘর ছাইরা পালায় কয়েক মাস, তাও মানে যাচ্ছে নিজের না তো দেশের আমাদের। ভিতরে, নিজের তো জেলার এই ভিতরে। 26-এ বোঝা যাবে যে হিন্দুরা কতটুকু যাচ্ছে। তো কি এখনো অব্দি মনে হয়, হাওয়া যাচ্ছে আমার বলে মনে কাছে যা হয় নাকি? রিপোর্ট আছে এখনো অব্দি জাগেনি। না, আমার তো উত্তরবঙ্গ তো আগেই জায়গায় গেছে, কলকাতাটা একটু স্বার্থপরের মধ্যে ডুবা না। ব্যাপার আছে, কলকাতাবাসীকেও দোষে লাভ নাই, কারণ কলকাতার লোক এই জন্য, সাধারণ লোকেরা স্বার্থপর এই জন্য হয়, এরা কয় টাকা রোজগার করে বল? আমাদের তো উত্তরবঙ্গের লোকেরা মানে স্বাভিমান আছে, একটা মানে আত্মমর্যাদা বোধ আছে। কলকাতার লোক আত্মমর্যাদা বোধ অনেক আগের থেকেই, সিপিএম এর আমল থেকেই বিসর্জন দিয়ে দিছে। এদের আত্মমর্যাদা বোধ নাই। আমাদের তো আত্মমর্যাদা বোধ আছে উত্তরবঙ্গের লোকের, এই জন্য আমরা আগে জায়গায় যাই। তৃণমূলকে ক্ষমতা আনার জন্য উত্তরবঙ্গ আগে যাচ্ছে। সবার প্রথম উত্তরবঙ্গে দিনাটায় এক অশোক মন্ডলকে তৃণমূলের বিধায়ক বানিয়ে দিছে, অর্থাৎ বামফ্রন্টের হাত থেকে মুক্তি চাই, ওই আওয়াজ উত্তরবঙ্গ সবার আগে দিয়ে দিছে। তো উত্তরবঙ্গ তো অনেক দিন থেকেই মানে জাগরুক একটা জায়গা, কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি কোন ঠাসা করে রাখছে কলকাতাবাসী। কলকাতাবাসী বলতে কি, কলকাতার সাধারণ মানুষকে দোষী না, ওরাও অভাব দক্ষিণবঙ্গটাই অনাটনের জন্য। হ্যাঁ, ওরা দক্ষিণবঙ্গ মানে বেশিরভাগটাই আর কি। সাধারণ মানুষ কি করে অভাব অনাটনের জন্য, যেগুলো কলকাতার সাইডের হিন্দুরা আছে, অভাব অনাটনের জন্য মানে ওরা ভাবে যে মমতা ব্যানার্জির যে চটি আছে, ওই চটিতেই ভিটামিন, এই চটিতেই প্রোটিন, এই দিয়ে বোধহয় জীবন কাটবে। তাই কলকাতার মানুষ মমতার চটি চাটা বাদ দিতে পারবে না, মানে দিতে পারবে কিন্তু দেওয়ার সাহস দেখাতে হচ্ছে না। ভাবছে যে এরকম ভিটামিন, এরকম প্রোটিন চটি আর কোনোখানে পাওয়া যাবে না। আর ওরা ওদের একটু খালি খুশি নামটা হয় হলো ওদের। চটি, শুধু নামটা চটি, হাতে তো আইফোন, আরে দুই ওই হাতে দুই চটির কথা কই আইফোনের না আমি ওয়াচ, আমি কিন্তু ইউজ করবে হলো আরে চটি চটিটা দেখানোর তো জন্য। দেখানোর জন্য। হ্যাঁ, ও 35টা প্লটের মালিক। তো আর এই যে হ্যাঁ, আপনার তো সম্পত্তি আছে কিন্তু চটি, এটা হলো একটা সম্পত্তির 35টা ইমোশনাল ব্ল্যাকমেল। 35টা ফ্ল্যাটের মালিক। তো কয়টা 35টা ফ্ল্যাট না, ফ্ল্যাটের মালিক প্লট তিনি, প্লট তো আমার ফ্ল্যাট না, বলে যে আমি ফ্ল্যাট না, প্লট স্যালারি নেই না। প্লট প্লট আরে প্লট বলছি, ফ্ল্যাট না, কইতে ভুলে গেছে, প্লটের মালিক। প্লট, হ্যাঁ মানে জমির 34টা মালিক। প্লটের ভ্যালু আছে। হ্যাঁ, তো আর ওদের পরিবার উনি তো বলে যে সম্পন্ন। আমি আর ইসে আর স্যালারি নেই না। আঙ্গুটা টেক বৌদি কাজলি ব্যানার্জি, আঙ্গুটা টেক বৌদি, মানে আঙ্গুটা টেক করাটা ঠিক না, মানে ক্লাস 8 অব্দি পড়ছে, এই সাথে দিছে, ক্লাস 8-এ পড়া। ও এখন পুরা ডমিনেট করতেছে পুরা দক্ষিণ কলকাতাটা, ঠিক আছে? এই ধরনের মানে এদের। আর এক ভাই হচ্ছে রঙের ব্যবসা, এক ড্রামা উঠা দিল, সাদা কালো রং করো সরকারি যত বিল্ডিং আছে, সাদা কালো না তো, সাদা নীল, নীল সাদা রং করো। সাদা নীল। হ্যাঁ, নীল সাদা। তো নীল সাদা রং থেকে কিনবা, ওই যে ওর ভাইয়ের দোকান থেকে কিনো। সরকারি যেগুলো অফিস আদালত আছে, ওগুলো নীল সাদা করছে।
তো ওগুলা রং করার জন্য টেন্ডার হয়তো, টেন্ডার ওর ভাই পায়, ওর ভাইয়ের রঙের ব্যবসা, এরকম ভাবে পুরা গোছায় নিছে, ঠিক আছে? মানে পুরা পশ্চিমবাংলারে খোকলা করার জন্য খোকলা করবে আর পরিবার। আমি বুঝি না পরিবার বাদে এরা, বাঙালিরা কয় আমরা বিপ্লবী, আমরা এই সেই, আমরা আজাদির লড়াই লড়ি, আমরা ভারত স্বাধীন করে ফেলাইছি, আমরা যা ভাবি আজকে পুরা ভারতবর্ষ ভাবে অনেক পরে। এত বুঝনাদার বাঙালি, কলকাতার বাঙালি একটা পরিবারের চটি চাপতে এত ব্যস্ত যে কেন? মানে পুরা পশ্চিমবাংলার দিকে তাকাচ্ছে না, পুরা ভারতের দিকে তাকাচ্ছে না, তাকাচ্ছে একটা পরিবারকে বাঁচাইতে। একটা চোর পরিবারের পিছনে সব দাঁড়াই গেছে লাইন দিয়ে। অবাক করে কাণ্ড। এই কলকাতার লোকদের নিয়ে মানে অবাক হয়ে যেতে হয়। এরা পশ্চিমবাংলার লোক, মেদিনীপুরের লোক আন্দোলন সংগ্রাম প্রথম শুরু করলো ইংরেজের বিরুদ্ধে, ঠিক আছে? আর কলকাতার লোক কি করতো? তখন ইংরেজের গোলামি করতো, ইংরেজের ভোট চাটাচাটি করতো। পরে আসলো কংগ্রেস, কংগ্রেসের চটি চাটাচাটি, কংগ্রেসের জুতা বুট চাটাচাটি করলো কলকাতার লোক। সারা পশ্চিমবাংলা জায়গায় গেল কংগ্রেসকে রাখা যাবে না, ঠিক আছে? আসলো বামপন্থ, বামপন্থ নিয়ে ব্যস্ত মগ্ন কলকাতার লোক। জায়গা গেল নন্দীগ্রাম, জায়গা গেল সারা পশ্চিমবাংলা, যে বামপন্থকে আর রাখা যাবে না। এখন পুরা উত্তরবাংলা জায়গা গেছে, পুরা পশ্চিমবাংলা জায়গা গেছে, কিন্তু কলকাতা জাগবে পরে। কলকাতা যখন পুরা পাওয়ারে এসে যাবে বিজেপি, তখন বিজেপির পিছনে লাইন দিবে। তখন কবে যে আমরাই, মানে কলকাতার লোক নিজেরাই ডমিনেট করতে চাবে পুরো রাজ্যটাকে, অথচ আগে আসবে না কেউ। এরা হচ্ছে মানে ক্ষমতা লোভী যেটাকে কয়। এরা কোনোদিনও দেশপ্রেমিক ছিল না আগের থেকে, ইংরেজের জমানার থেকে। কলকাতার বেশিরভাগ লোক, সব লোককে বলা যাবে না, বেশিরভাগ লোকই দেশপ্রেমিক ছিল না। কিছু কিছু ছিল, আমি বলবো না যে ছিল না। কলকাতারও কিছু ছিল, কিছু সংখ্যক তো অবশ্যই ছিল। নেতাজি সুভাষচন্দ্র বোস ছিল কলকাতার দিকে, তাই না? তারপরে হচ্ছে অনেক বিপ্লবী অনেকেই ছিল, কিন্তু বেশিরভাগ লোকই ছিল ইংরেজের ভোট চাটনে গলা। না তো ইংরেজ কি করে কলকাতায় এসে কলকাতাকে ক্যাপিটাল বানায় ফেলায়, কলকাতা আর পারলো না, তো আসামকে তো পারলো না ওর নিজের কবজায় করতে। আমাদের কোচবিহারকে তো পারে না ইংরেজ নিজের কবজায় করতে। আমরা তো একটা স্বাধীন রাজ্য ছিলাম, তাই না? কেন আমরা আমাদের স্বাভিমান বুঝি আমাদের। তবে ছা- তবে আমার মনে হচ্ছে 26-এ ভোটটা যে আছে, যদি হিন্দু ভোটটা হ্যাঁ, 80% হিন্দু ভোট বিজেপি দিকে চলে যায় না, 80 না, তাহলে খালি বিজেপি এসে যাবে। 70% আসলে, 70% আসলে সিট পাবে 220টা, 70%। এর আগের ইলেকশনে আসছে কত? 58%, তাতে পাইছে 77টা। খালি 70% ভোট যদি হিন্দু এককাঠা হয়ে যায়, তাহলে সিট পাবে 220টা, ঠিক আছে? মোহামেডান ভোট যদি ওখান থেকে খালি বেশি লাগে না, 10% ভোট কাটে যদি এদিক সেদিক করতে হবে 30%-এর মধ্যে, 10% না কাটুক, 7 থেকে 8% যদি কাটে, আমার তো মনে হচ্ছে হুমায়ুন কবির হুমায়ুন কবির যে আছে ও নিজেই 20% ভোট কাটা নেবে মুসলিম ভোটটা। 20% কাটলে তো মমতাকে খুঁজে পাওয়া যাবে না, শেষ। ও মমতা তো সাইনবোর্ড এমনিতেই বা লাগানোর লোক সাফ হয়ে থাকবে যাবে। না, এমনি সাফ হবে। তারপরে যদি 20% হয়, তাহলে ভোট গন্তির মধ্যেই ওকে বিশ থার্ড পার্সেন্ট পার্টি কাটা নেবে। হিসাবে দেখা হবে। যদি 20% কাটে, তাহলে থার্ড পার্টি হয়ে যাবে মমতার পার্টি, থার্ড পার্টি। কেন বলো তো? এই জন্য থার্ড পার্টি হয়ে যাবে। ও ভোট কত পায়? 44% ভোট পাইছে, মমতা ফোর্টি থার্ডে ফোর চলে গেলে পার্সেন্ট আর আসতেই পাবে না ও। আমি ও বলছি ঝান্ডা দেওয়ার ফোর্টি লোক ফোর থাকবে না পার্সেন্ট তাহলে। 44%, 44%-এর মধ্যে 32% আছে মুসলমান ভোট, 34% মুসলমান ভোট না পশ্চিমবাংলায়, হ্যাঁ, 34% মুসলমান ভোট। 34% মুসলমান ভোটের মধ্যে ভোটও একাই নিয়ে নিছে মোটামুটি, না হলে 30% নিছে, 32 ছাড় 30% নিয়ে নিছে। তাহলে হিন্দু ভোট কত ছিল ওর কাছে? 14%, তাই তো? হ্যাঁ। 14%।
আর ভারতীয় জনতা পার্টি পাইছে হিন্দু ভোট 70%-এর মধ্যে যদি ও পায় 14%, তাহলে আর কত পার্সেন্ট বাকি থাকে? 70-এর মধ্যে 70ও না, মানে ইসে 66%-এর মধ্যে 14% চলে গেল, তাহলে আর কত? 52% থাকে। 52% থাকে। এরকম 51% মূলত আমাদের হিন্দু ভোট ভারতীয় জনতা পার্টি পাইছে, আর 1% হচ্ছে ইসে পাইছে সিপিএম। 51% ভোট পাইছে। তো 51% মুসলিম ভোট, হিন্দু ভোট এক কাট্টা কইরা 77টা সিট পাইছে। যদি খালি একটু ধাক্কা ধুক্কা দিয়ে খালি 65% থেকে 70% আশপাশ হিন্দু ভোট এক করতে পারে, ঠিক আছে? 70% তো নাই, মনে কর 64% তো আছে, 6% আছে, মানে 65% যদি এক করতে পারে, বা 60%, ঠিক আছে, তাহলে 220টার কাছাকাছি ভোট চলে যাবে, সিট চলে যাবে। আর হুমায়ুন কবির যদি 20% তুই বললি না, তাহলে হুমায়ুন কবির নিজেও পেয়ে যাবে 50টার উপরে ভোট সিট। ও হুমায়ুন নিজে কবির একা একা যদি তো না, ধরে মানে তাহলে পাবে। এসে আর মিম টিমকে নিয়ে করলে আরো মজবুত হবে না? তো মনে করো এতটা পাবে না। ও নিজে না, যদি মিম একা না পার, করতে পারে তাহলে মুসলিম ভোটটা ট্রাস্টেড করবে, কিন্তু যখন জোট করতে যাবে তখনই পাবে না। না না, জোট করলেও পাবে। কেন, ইসে আসাউদ্দিন ওবিসি কে মালদার সাইড আর ওই ইসলামপুরের সাইডে একটা বেশ আছে, মানতে হবে। ওই সে বিহার বর্ডারটা দিয়ে আছে একটা বেশ, পাবে। তা ঠিক আছে, আজকে এখানেই শেষ করি নাকি? আচ্ছা, নমস্কার। গুড নাইট এভরিবডি, নমস্কার।